সুপ্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণী, অনেকদিন পর, আশা করি সবাই ভালো আছো। আজকে গত ক্লাস ছিল তোমাদের চতুর্দশ অধ্যায়ে ভারতের সংবিধানে প্রথম 200 পৃষ্ঠা নং 203 প্রথম কয়েকটি বৈশিষ্ট্য, সর্বোচ্চ আইন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব বাকি অংশ। ভারতের সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিসেবে আসবে। আশা করি তোমরা এটা অ্যাটেন্ড করতে পারবে। এটা একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তোমরা দয়া করে পৃষ্ঠা নং 204 হলো, আমি তোমাদেরকে পড়াচ্ছি। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মৌলিক অধিকার। মৌলিক অধিকার গুলো নিয়ে এই সংবিধানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের যাতে মৌলিক অধিকার ক্ষুণ্ণ না হয় সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে। নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু অধিকার নিশ্চয়তা থাকা জরুরি, যেন ব্যক্তির স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে না পারে। আমাদের মৌলিক চাহিদাগুলো কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এমন আরেকটা বিষয় সংযুক্ত হয়েছে বিনোদন। এগুলো একটা যে কোনো ব্যক্তির স্বাধীনতা একটা মূল বিষয়। ব্যক্তির স্বাধীনতা, একজন ব্যক্তি এগুলো ছাড়া চলতে পারে না। সুতরাং এগুলো যদি না থাকে, এগুলো যদি ব্যবস্থা না থাকে, এগুলো যদি জোগাড় করতে একজন নাগরিকের সমস্যা হয়, তাহলে এটা তো একটা মৌলিক অধিকারও। তাই সংবিধান মৌলিক অধিকার সমূহকে অলঙ্ঘনীয় ও পবিত্র বলে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের সংবিধানে। তাই ব্যক্তির স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এবং এটা অধিকার অলঙ্ঘনীয়, মানে এটা কিছুতেই ভায়োলেট করা যাবে না, এটা কিছুতেই কারো ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। তুমি চলাফেরা, বলো, সবকিছু কথা বলার অধিকার, এগুলো ব্যক্তির স্বাধীনতাকে প্রকাশ করে। যেহেতু এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সুতরাং এগুলো কারো এসব অধিকারে হানি হয় এমন কিছু করা যাবে না। 4 নম্বর, এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, তখন একটা প্রদেশ ছিলাম, কিন্তু এখন নিজেরাই পূর্ব পাকিস্তানটা একটা দেশ হয়েছে বাংলাদেশ। সুতরাং এখানে কোনো প্রদেশ নেই, সুতরাং কোনো প্রাদেশিক শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, এরকম কোনো ব্যাপার নেই। পুরো দেশটাই একটা সরকারের আন্ডারে থাকবে, একটা সরকারই পুরো দেশের সবকিছু চালাবে। সেজন্য এই সংবিধানে এককেন্দ্রিক সরকারের কথা বলা হয়েছে। এই সংবিধান অনুযায়ী বাংলাদেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। বাংলাদেশে কোনো প্রদেশ বা অঙ্গরাজ্য নেই। কেন্দ্রীয় সরকারের অধীনে সারা দেশের প্রশাসন পরিচালিত হয়। 5 নম্বর, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। একজন সরকার যখন নির্বাচিত হয় ভোটের মাধ্যমে, তখন সে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে, সেই মন্ত্রী পরিষদ গঠন করা হয়, সেটা ঘোষণা দেওয়া হয় কোন মন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে, কে কোন মন্ত্রী হতে যাচ্ছে। সংবিধান মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ব্যবস্থায় মন্ত্রী পরিষদকে সংসদের নিকট দায়ী থাকতে। তোমরা সংসদ দেখলে, সংসদ টিভি আছে, সেখানে দেখবে যে বিভিন্ন এলাকার যারা এমপি, তারা বিভিন্ন সমস্যা তুলে ধরে, তারা বিভিন্ন এই ব্যাপারে মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করে যে এটা কখন হবে, স্পিকারের মাধ্যমে, যে এটা কতটুকু কাজ হয়েছে। সুতরাং এই ব্যবস্থায় মন্ত্রী পরিষদকে সংসদের নিকট দায়ী থাকতে হয়। এভাবে সংসদের নিকট দায়ী থাকা মানে সংসদে কারা বসছে? পুরো দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এমপি হয় জনগণের নেতারা, তারা বসে সেখানে, তারা প্রশ্ন করে, তাদের মুখোমুখি হতে পারে এই মন্ত্রী। সুতরাং সংসদের কাছে দায়ী থাকতে হয়। কথাটার অর্থ হচ্ছে এই, রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক প্রধান, তবে রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকে। শাসনতান্ত্রিক প্রধান, উনি হয়তো কোনো প্রধানমন্ত্রীর পরামর্শ সেটাকে অ্যাকসেপ্ট করে দেন, অফিসিয়ালি সেটাকে সাইন আপ করে দেন, কিন্তু সবকিছু ক্ষমতা থাকে মন্ত্রী পরিষদের হাতে। মন্ত্রী পরিষদ নির্বাহী ক্ষমতা, মানে যে আইন পাশ হবে, যেটা
ডিসিশন নেওয়া হবে সেটা সরাসরি কাজে পরিণত করে প্রধানমন্ত্রী আর তার মন্ত্রী পরিষদ, তার মন্ত্রীরা। তবে রাষ্ট্রের এই কথাটাই বলা হচ্ছে, তবে রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকে। 6 এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ। আমাদের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, পার্শ্ববর্তী দেশ ভারতে দেখবে 2 কক্ষ, লোকসভা বিধানসভা, মানে এক কক্ষ আইন পাশ হয়, আবার আরেক কক্ষে যে পাশ হতে হয় অন্য। কিন্তু এখানে যেহেতু এক কক্ষ, সুতরাং জনগণ সরাসরি এটা যে সরকার তার সাথে জনগণের নেতারা তাদের সরাসরি কাজ করতে পারে। 7 দুষ্পরিবর্তন। এই সংবিধান সংশোধন সাধারণ আইন প্রণয়ন পদ্ধতির মতো সহজ নয়, মানে এই সংবিধানকে কোনো পাল্টানো যাবে না, সহজে পাল্টানো যাবে না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার 2/3 সদস্যের ভোট প্রয়োজন হবে। মানে জাতীয় সংসদের যে কয়টা, যে 300 জন সদস্য সমবেত মহিলা সদস্য, মানে 2/3, 3/2 ভোট পেতে হবে। দেখা যাবে যে সরকার গঠন হলো, অর্ধেক বিরোধী দল, অর্ধেক সরকার দল, সেক্ষেত্রেও ভোট পাস, সেক্ষেত্রেও একটা সংশোধন আনতে অনেক কঠিন হয়ে যায়। বর্তমানে আমাদের জাতীয় সংসদে দেখা যাচ্ছে 2/3 চেয়েও বেশি, বলতে গেলে 90% হচ্ছে সরকার দলীয় লোক। সুতরাং সংবিধান পরিবর্তন করা, গত কয়েকটা পরিবর্তন যে হয়েছে, খুব একটা সমস্যায় পড়তে হয়নি, সরকার তার ইচ্ছে মতো পরিবর্তন করে নিয়েছে জাতীয় সংসদ। ঠিক আছে, সুতরাং এটা যদিও রাখা হয়েছে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি, 2/3 ভোটে সহজে এটা সংশোধন করা যায়। সংবিধান সংশোধনী বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করা হবে। 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি বিলের সম্মতি দেবে। 7 দিন অতিক্রান্ত হলে সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। ওই একই কথা, এর আগের পয়েন্টে তোমরা দেখেছো যে রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকে। সুতরাং এখানে তোমরা স্পষ্টই বুঝতে পারছো, 7 দিন অতিক্রান্ত হলে সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। সত্যি বলতে রাষ্ট্রপতি অফিসিয়ালি একজন প্রধান, সম্মানিত। মূল কার্যক্ষমতা সবকিছুর দায়িত্বে থাকে প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদ। 8 স্বাধীন বিচার বিভাগ। রাষ্ট্রের স্বাধীন বিচার বিভাগ। শাসন রাষ্ট্রের একটা রাষ্ট্রে, আমরা আগেও বলেছি, কয়টা নির্বাহী বিভাগ থাকে, একটা আইন বিভাগ থাকে, একটা শাসন বিভাগ। শাসন যারা করে, আরেকটা থাকে বিচার বিভাগ, 4টা। সেই 4টা একটা আরেকটা কাজে কোনো রকম হস্তক্ষেপ করার কথা না। বিশেষ করে প্রশাসনিক বিচারটা যারা দেয়, সেটা কার্যে পরিণত করে প্রশাসন, নির্বাহী বিভাগ। সুতরাং বিচার বিভাগকে শাসন বিভাগে কারা থাকে? সরকার থাকে। তারা কখনোই বিচার বিভাগের কোনো হস্তক্ষেপ করতে পারবে না। স্বাধীন বিচার বিভাগের কথা বলা হয়েছে। সংবিধানে একটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার উল্লেখ আছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র। সংবিধানের বিধান অনুযায়ী প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করবে। অর্থাৎ চোর চুরি করলে, সেটা যত বড় চুরি হোক, সেটা সরকারের শাসন বিভাগের কোনো কর্তাকর্তাই যেই হোক, বিচার বিভাগের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি স্বাধীনভাবে সেই রায় দিতে পারবে। আইনের চোখে সবাই সমান। সুতরাং স্বাধীন বিচার বিভাগ একটা অপরিহার্য বিষয় একটা দেশ পরিচালনার জন্য। সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। সংবিধানের মূল সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে, যে আগের পয়েন্টটা তোমাদের ছিল, ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করতে হলে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ কোনো ধর্মকে বেস করে দল, কোনো রাজনীতি করা যাবে না, সেটাই বলা হয়েছে। একটা গোষ্ঠীকে নিয়ে দল, কোনো রাজনীতি করা যাবে না। সংবিধানের মূল নীতির সঙ্গে মিল রেখে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা
ধর্মের নামে কেউ যেন বিভেদ তৈরি করতে না পারে সে বিষয়ে সংবিধানে নির্দেশনা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হলো স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। যারা আমরা লক্ষ্য করেছি পাকিস্তান রাষ্ট্র হয়েছে, কিন্তু পাকিস্তান একটা সংবিধান সহজে তৈরি করতে পারে, কিন্তু সেখানে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ বা সংবিধান দ্রুত একটা সংবিধান তৈরি করতে পেরেছে। বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উন্নত মানের এবং সুলিখিত দলিল এই সংবিধান। সদ্য স্বাধীন দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে সংবিধানে বিধানাবলীর মধ্যে। আমরা অলরেডি লক্ষ্য করেছি প্রত্যেকটা জিনিস একটা নাগরিকের প্রতি সুবিচার করা হয়েছে। একটা নাগরিক যাতে ব্যক্তি স্বাধীনতা নিয়ে সহজে চলাফেরা, সবকিছু নিশ্চয়তা পায়, যানবাহনের নিরাপত্তা পায়, সবকিছু দিকে চিন্তা করে এই সংবিধানটা প্রণয়ন করা হয়। নবীন রাষ্ট্র মানে নতুন রাষ্ট্রের পথ চলার ক্ষেত্রে মূলনীতিসমূহ আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। এই হলো সংবিধান। ৭২ সংবিধান একটা কোশ্চেন সেটের জন্য অনেক ইম্পর্টেন্স নেয়। সুতরাং এই পয়েন্ট আকারে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা ভালোভাবে ধারণা রাখতে হবে। এখানে যদিও তোমাদের লিখতে হয় সবকিছু, এখানে যেমন এমসিকিউর জন্য এটা, বিশেষ করে সৃজনশীলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসি আমরা বৈদেশিক সম্পর্ক। বৈদেশিক সম্পর্ক নতুন রাষ্ট্রের সাথে কিরকম, কোন দেশ কিরকম আচরণ করেছিল। তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব ও উন্নয়ন নিশ্চিত করতে পররাষ্ট্র নীতির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু ১৯৭২ সালের 10ই জানুয়ারি দেশে ফিরে আসার পূর্বে ভুটান ও ভারত ছাড়া কোনো রাষ্ট্র স্বীকৃতি পায়নি বাংলাদেশ। অর্থাৎ উনি দেশে ফেরার আগেই শুধু ভুটান আর ভারত স্বীকৃতি দিয়েছে। এখন রাষ্ট্র হিসেবে আমাদের স্বীকৃতি পেতে হবে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পেলে সাহায্য পাবে না আন্তর্জাতিক পরিমাণ থেকে। এই যে যুদ্ধ বিধ্বস্ত দেশ পাকিস্তান সেনাবাহিনীরা ধ্বংস করে গেছে, এটাকে গড়তে হলে সাহায্যের দরকার। সুতরাং বৈদেশিক সাহায্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি একটা স্বীকৃতি আদায় করা যায়। পাকিস্তান ও তার মিত্রদের বাংলাদেশ বিরোধী প্রচারণা বিশ্বের অনেক রাষ্ট্র তখনও বিভ্রান্ত। পাকিস্তান একটা বড় রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, তারা নানান রকম অপপ্রচার চালিয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বে তারা অত্যন্ত খারাপ ভাবে উপস্থাপন করেছে বাংলাদেশকে, এবং প্রথম বঙ্গবন্ধু এসব স্বীকৃতি পেতে অনেক কষ্ট পেয়েছিল। প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরাক, মুসলিম বিশ্বের একমাত্র দেশ ইরাক দিয়েছিল প্রথম স্বীকৃতি বাংলাদেশকে। অন্যান্য দেশ তখনও পাকিস্তানের প্ররোচনায় কিছুটা দ্বিমত পোষণ করছিল স্বীকৃতিতে। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য সহযোগিতা লাভ জরুরি হয়ে পড়ে। বঙ্গবন্ধু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মেধা দিয়ে উপলব্ধি করেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির দুটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। প্রথমত, স্বীকৃতি আদায়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। তৃতীয়ত, দেশ পুনর্গঠনে বিদেশি সাহায্য সহযোগিতা নিশ্চিত করা। আমি আগেও বলেছি এই দুটোই দরকার দেশকে গঠন করার জন্য। নবীন রাষ্ট্রটির পররাষ্ট্রনীতি নির্ধারকের ভূমিকায় ছিলেন স্বয়ং বঙ্গবন্ধু। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু একজন মহান নেতা এবং বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন, সুতরাং তিনি নিজে এটা দায়িত্ব নিয়েছিলেন। তিনি সবসময় স্বাধীন ও জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কথা বলেছেন। জোট নিরপেক্ষ মানে কোনো একটা দলে না ঘেঁষা, কোনো একটা দলে না ঘেঁষা। আসলে দেশের তখন ছিল তোমার সমাজতান্ত্রিক দেশ এবং শিল্প উন্নত দেশগুলো, বিশেষ করে সমাজতন্ত্র একটা কালো তালিকার মধ্যে দেশ ছিল। সমাজতন্ত্র এবং গণতান্ত্রিক যেটাকে বলে ক্যাপিটালিস্টিক দেশ এবং সোশ্যালিস্ট টাইপ কমিউনিস্ট, এই দুইটা মেরুতে ভাগ হয়েছিল দেশ। রাশিয়া ছিল এক সাইডে, রাশিয়া কিউবা এরা ছিল এক সাইডে, আর আমেরিকা তারপর ইউরোপ তারা ছিল এক সাইডে। সুতরাং তিনি কোনো জোটে যাওয়ার কথা ভাবেন, যেখান থেকে যা সাহায্য পায়, যা দিয়ে যা চলতে পারে। তিনি পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা দিতে গিয়ে বলেন, আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই। সুইজারল্যান্ড একটা সুন্দর দেশ, তোমরা এখনো জানো, খুবই সুন্দর। দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
1972 সালের সংবিধানে পররাষ্ট্রনীতির রূপরেখায় বঙ্গবন্ধুর চিন্তা ভাবনার প্রতিফলন লক্ষ্য করা যায়। পররাষ্ট্রনীতির মূল কথা হলো শান্তিপূর্ণ সহাবস্থান, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। ওই এক কথা, আমরা সাধারণ মানুষ কারোর সাথে শত্রুতা করবো না, যা সাহায্য পাই সেই নীতি আসলে। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বের নিপীড়িত জনগণের পক্ষে থাকবে বাংলাদেশ। সাম্রাজ্যবাদ মানে আরেকটা জায়গা দখল, আরেকটা দেশ দখল, এসব না। উপনিবেশবাদ, কোনো দেশের উপর কন্ট্রোল নেওয়া, কারো সাহায্যে সেসব করার ব্যাপারে। আর বর্ণবাদ, সাদা কালো, এই বিষয়গুলো উনি এড়িয়ে গেছেন। বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ের কাজটি খুব সহজসাধ্য ছিল না, খুব একটা সহজ ছিল না, আগেই বলেছি। কারণ মুসলিম বিশ্ব একটা বিশাল একটা জোট, তারা এগেনস্টে ছিল। কারণ পাকিস্তানের বৈরী প্ররোচনায় মুসলিম বিশ্ব সহ চীন বাংলাদেশ সম্পর্কে নেতিভাব চোখ মনোভাব পোষণ করে। চীন ভালোভাবে নিত, কমিউনিস্ট দেশ ছিল তখন চীন। বঙ্গবন্ধুর সফল নেতৃত্বে 1974 সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও জাতিসংঘ সহ প্রায় সকল আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে। আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকৃতি দিচ্ছে মানে সাথে অনেকগুলো দেশ স্বীকৃতি দিচ্ছে। সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হিসেবে যোগদান করে। জাতিসংঘের সদস্য পদ পাওয়া মানে অনেকগুলো দেশের স্বীকৃতি, অনেকগুলো সাহায্য, জাতিসংঘের অন্যান্য সংগঠনগুলো সাহায্য পাওয়া, সুতরাং এটা কবে সম্ভব হয়েছে? 17 সেপ্টেম্বর 1974। বহু নির্বাচনী প্রশ্নের জন্য এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 29তম অধিবেশনে প্রথমবারের মতো আমাদের মাতৃভাষা বাংলায় ভাষণ দেয়। মাতৃভাষা বাংলায় ভাষণ দেন এই কারণে, একটা আমাদের দেশ, একটা জাতি, আমাদের একটা ভাষা আছে এবং সেটাই উনি ভাষণ দেন। মর্যাদা বৃদ্ধি করেন। ভাষার ভিত্তিতে আমাদের জাতীয়তা হয়েছে। 52 সালে আমরা ভাষার ভিত্তিতে লড়েছি যে আমরা একটা স্বতন্ত্র, সেই বাংলায় ভাষণ। ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষা লাভ করে নতুন মর্যাদা। বঙ্গবন্ধুর শাসনকালে গুরুত্বপূর্ণ দুইটি রাষ্ট্র আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। দেশটি হলো চীন ও সৌদি আরব। সত্যি বলতে কি, বঙ্গবন্ধু 75 হত্যাকাণ্ডের পরেই চীন সাথে সাথে স্বীকৃতি দেয়। দুই দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বঙ্গবন্ধু আন্তরিক উদ্যোগ গ্রহণ করেছিলেন। চীন ধীরে ধীরে বাংলাদেশ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে শুরু করে। স্বীকৃতি না দিলেও চীন বাণিজ্যিক চুক্তি করে এবং বন্যার্থদের জন্য বাংলাদেশের সাহায্য প্রেরণ করে, মানে আস্তে আস্তে এগোচ্ছে। অন্যদিকে 1974 সালে বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভের মধ্যে দিয়ে বহু সংখ্যক মুসলিম দেশের সমর্থন অর্জন করে। ইসলামী সম্মেলন সংস্থা মানে OIC, যেটা মুসলিম বিশ্বের সংস্থা। মুসলিমরা যেখানে, মুসলিম দেশগুলো যেখানে এগেনস্টে ছিল, তারা অনেকেই পজিটিভ হয়ে আসে। যদিও সৌদি আরব স্বীকৃতি দেয়, তথাপি কূটনৈতিক যোগাযোগের ফলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠে। সুতরাং ঘটনা প্রবাহের বিবেচনায় বলা যায় চীন ও সৌদি আরবের স্বীকৃতি কেবল সময়ের ব্যাপার ছিল না। বঙ্গবন্ধু সরকার বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দিয়েছে। মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য সহযোগিতা করায় ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অন্যান্য সমাজতান্ত্রিক দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্গঠনের সংগ্রামে ভারত সরকার বিমান, জাহাজ থেকে শুরু করে খাদ্যশস্য, পেট্রোলিয়াম ও নিত্য প্রয়োজনীয় সামগ্রিক সাহায্য অনুদান হিসেবে প্রদান করে। 1972 সালের জুন মাস পর্যন্ত প্রাপ্ত বিদেশি সাহায্যের শতকরা 67.1% প্রদান করে ভারত। ইন্ডিয়ানকে বলার অপেক্ষা রাখে না, ভারতীয় সাহায্য ছাড়া বাংলাদেশকে বড় ধরনের মানবিক বিপর্যয় থেকে বাঁচানো সম্ভব হতো না। এটা আমরা 71 যুদ্ধ চলাকালীন সময় দেখেছি, ভারতই অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশের স্বাধীনতা লাভে এবং পরবর্তীতে পুনর্গঠনেও এগুলো সে পিছিয়ে থাকে। তৃতীয় বিশ্বে বিদেশি সাহায্য গ্রহণকারী একটি রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারত বাংলাদেশের পুনর্গঠনে বিপুল পরিমাণ সাহায্য প্রদান করে। কিন্তু বাংলাদেশের চাহিদা ছিল আরো অনেক বেশি। ভারত স্বার্থের মধ্যে এই চাহিদা পূরণ সম্ভব ছিল। সত্যি বলতে কি, তখন ভারত অতটা
অবস্থাপন্ন যে ছিল, এখন যে ভারতকে দেখছি, তখন ভারত অতটা অবস্থাতে ছিল তা না। ইভেন ইন্দিরা গান্ধী স্লোগান ছিল গরিবি হটাও। ভারত নিজেই একটা দরিদ্র দেশ হিসেবে ছিল, ওদের অবস্থা অবনতি, তারপরেও তারা ভারত এগিয়ে এসছে বাংলাদেশকে সাহায্য করতে। অধিক অর্থনৈতিক সাহায্যের জন্য সরকারকে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন মানে এখনকার সোভিয়েত ইউনিয়ন তখন ভেঙে যায়, তখন একসাথে ছিল, এখন ভেঙে যেমন রাশিয়া হয়েছে, আফগানিস্তান হয়েছে, কাজাকিস্তান, 5টা মুসলিম দেশ হয়েছে, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল, রাশিয়া সহ এই মুসলিম দেশগুলো, তারপর আরো কয়েকটি দেশ, তারা অবস্থাপন্ন ছিল, পূর্ব ইউরোপীয় দেশগুলোর উপর নির্ভর করতে হয়েছে। পরবর্তী সময়ে বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্যের জন্য পুঁজিবাদী মুসলিম দেশগুলোর উপর অধিক নির্ভর করতে হয়। অর্থাৎ আমাদের যুদ্ধ চলাকালীন সমাজতান্ত্রিক দেশগুলো আমাদের সাপোর্টে ছিল, আমাদের এগেনস্টে ছিল মুসলিম বিশ্ব, এবং পুঁজিবাদী দেশ যেমন আমেরিকা পুঁজিবাদী দেশ, চীনও সমাজতান্ত্রিক হলেও সাপোর্ট দেয়নি। সুতরাং পুঁজিবাদী দেশগুলোর উপর আমরা পরে অনেক সাহায্য পাই। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন বঙ্গবন্ধু সরকার প্রথম দিকে মার্কিন সাহায্য গ্রহণে অস্বীকৃতি জানায়। উনি একজন নীতিবান নেতা, উনি অস্বীকৃতি নিতে চান। বঙ্গবন্ধু সরকারের দেশের সাথে পুঁজিবাদী ও মুসলিম বিশ্ব দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। যেহেতু তিনি জোট নিরপেক্ষ, সুতরাং পুঁজিবাদী আমেরিকার কাছ থেকেও সাহায্য। তারপর বঙ্গবন্ধুর শাসনের আমলে বাংলাদেশে বিশ্বের 130টি দেশের রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে। সোজা কথা, 130টি। জাতিসংঘের সদস্য সংখ্যা 199, সেখানে 130টি এখন বর্তমানে। সুতরাং 80%, প্রায় 70% স্বীকৃতি আদায় হয়ে গেছিল। এছাড়া জাতিসংঘ, কমনওয়েলথ হচ্ছে যেসব দেশগুলো ব্রিটিশ উপনিবেশে ছিল, সেই দেশগুলো যে স্বাধীন হয়েছে কিন্তু তারা একটা সংঘ করে, সেটা হচ্ছে কমনওয়েলথ ও ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ সহ 14টি আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে। তোমাদেরকে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু নির্বাচনী এবং সৃজনশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আজকে এতটুকুই, তোমরা আশা করি এটা পড়ে ভালোভাবে তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে। সবাই ভালো।